نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أنفسكم أفلا تبصرون আমরা আবারও আমাদের মানব দেহ সম্পর্কিত যে তাদরিবের দর্শ ছিল এই খলকুল ইনসানি ওয়া আতওয়ারুহু ফিল কুরআনিল কারীম এই কিতাব থেকে আবারও এই দর্শে আমরা ফিরে আসলাম। তো আমরা এই কিতাবের 362 নম্বর পৃষ্ঠা থেকে আজকে আলোচনা শুরু করব। সেটা হলো এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমটাকে বলা হয় মাসকুলার সিস্টেম, আরবিতে এটাকে বলা হয় আল জিহাজুল আদালিয়্যু ওয়াল হারাকিয়্যু। তো এই মানব দেহের এই অংশটা আমরা বাংলায় সহজে শুধু এই কিতাবের শুধু মানব দেহের অংশটা আমরা আলাদা করেছি। এটা বাংলাদেশের বিখ্যাত একজন আলেম, আমি নাম উল্লেখ করবো না এখন, ওনার পরামর্শে এই মানব দেহের এই অংশটা আমরা শুধু আলাদা করেছি, যে ডক্টরদের একটা টিম দিয়ে, যাতে করে আমরা এটা মুরাজাত এবং তাসহিহ করাইতে পারি আর কি। তো এখানে দেখেন আল জিহাজুল আদলি, আপনারা যারা আছেন তারা এই পেশিতন্ত্রর এখানে যে সিস্টেমটা আছে এটাও পাশাপাশি খুলেন, এই কিতাবটাও খুলেন। এটা হলো পৃষ্ঠা হলো 20 পৃষ্ঠা। তো আমরা যদি সংক্ষেপে পেশিতন্ত্র নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা বিষয়টা এভাবে বলতে পারি যে দেখেন আমরা এ পর্যন্ত দীর্ঘ কয়েকটা দর্শে কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করেছি। কঙ্কালতন্ত্র হচ্ছে, তাহলে কঙ্কালতন্ত্রের সাথে পেশিতন্ত্রের কি সম্পর্ক? আমরা বলেছিলাম মানব দেহের প্রত্যেকটা তন্ত্র বা প্রত্যেকটা সিস্টেম একটা আরেকটার সাথে সম্পর্কিত এবং একে অপরের উপর নির্ভরশীল। সকল তন্ত্র সকল সিস্টেম সমন্বিতভাবে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। এবং কঙ্কালতন্ত্রে মোট 206টা হাড্ডি নিয়ে আমাদের এই কঙ্কালতন্ত্রটা হয়েছে, মানে মানব দেহের পুরো কঙ্কালটা 206টা হাড্ডি মিলে হয়েছে। এখন আপনি দেখেন কঙ্কালের উপরে মাংসের একটা প্রলেপ আছে, মাংসপেশি, এটাকে বলা হয় কঙ্কাল পেশি। তাহলে আমরা পেশিতন্ত্রের মধ্যে একটা পেশি পেলাম যেটাকে আমরা কঙ্কাল পেশি বলি। কঙ্কাল পেশিকে ইংরেজিতে স্কেলেটাল বলে, কারণ স্কেলেটন সিস্টেম মানে কঙ্কাল তন্ত্র, তাহলে সেটার সাথে মিলে আছে স্কেলেটাল। তাহলে আমরা একটা পেশি পেলাম, সেটা হলো কঙ্কাল পেশি। আর একটা পেশি হলো সেটাকে আমরা বলতে পারি কি পেশি? স্মুথ পেশি বা মসৃণ পেশি। মসৃণ পেশি কোনটা? মসৃণ পেশি হলো আমাদের শরীরের অভ্যন্তরে ভেতরে যে অঙ্গগুলি আছে, যেমন হার্ট, ফুসফুস, তারপরে লিভার, তারপরে পাকস্থলী, এগুলোর গায়েও যে পেশিগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে মসৃণ পেশি। কি পেশি? মসৃণ পেশি বা স্মুথ পেশি। এখন প্রধানত মানব দেহের এই পেশিগুলো এই দুইটা ভাগে বিভক্ত। আর একটা পেশি আছে, সেই পেশিটা হলো কার্ডিয়াক পেশি। এটা হলো শুধুমাত্র হার্টের পেশিকে কার্ডিয়াক পেশি বলে। হার্ট তো অভ্যন্তরীণ অঙ্গের মধ্যে সামিল কিনা? সামিল, অন্তর্ভুক্ত। সেই হিসেবে তো ওটা মসৃণ পেশির মধ্যেই সম্পর্কিত, কিন্তু হার্টের পেশিকে আলাদাভাবে কার্ডিয়াক পেশি বলে। এই জন্য হার্ট স্পেশালিস্ট যারা, তাদেরকে কার্ডিওলজি বলে, কার্ডিওলজিস্ট বলে, হ্যাঁ, হার্ট পেশি। তাহলে এই পেশিগুলোর ধর্ম কি? মানব দেহে অসংখ্য পেশি আছে, প্রায় 600-র বেশি। এই পেশিগুলো হলো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুর মতো তন্তু দিয়ে তৈরি এই পেশিগুলো, কোষগুলো। এবং এই পেশিগুলো সাধারণত সংকোচন প্রসারণ হয়, সংকোচন প্রসারণ হয়। যেমন আপনি দেখেন আমরা যখন এখানে শ্বাস প্রশ্বাস নেই, এরকম করে আমরা টেনে শ্বাস নিলে ফুসফুসটা এরকম উঁচু হয়ে যায় বেলুনের মতো, তখন এই বুকের পেশিগুলো এভাবে প্রসারিত হয়। আবার যখন আমরা শ্বাসটা ছেড়ে দিচ্ছি যখন, তখন আবার কি হয়? তখন ফুসফুসের আয়তন কমে যায়, তখন আবার এটা সংকোচন হয়। তাহলে আপনি যে ফুসফুস একবার বড় হচ্ছে, একবার ছোট হচ্ছে। আবার রক্ত, আমাদের যে মানব দেহে ফিল্টারিং সিস্টেম আছে, পুরা দেহের
বিশুদ্ধ বা দূষিত রক্ত হার্ট কি করে, পাম্পের মাধ্যমে এভাবে স্পন্দনের মাধ্যমে সে কি করে, এই রক্তকে বিশুদ্ধ করে সেই বিশুদ্ধ রক্ত আবার পুরো শরীরে পৌঁছে দেয়। তো হার্ট তো এভাবে স্পন্দিত হয়, যেটাকে আমরা হার্টবিট বলি, এবং এটা একদিনে হাজার হাজার বার এভাবে কি হয়, স্পন্দিত হয়। তো স্পন্দিত হলে হার্টের চারপাশ দিয়ে যে পেশি আছে সেটাও তো একটা স্মুথ পেশি বা কার্ডিয়াক পেশি। তো এই পেশিগুলো এভাবে সংকোচন প্রসারণ হয়, সংকোচন প্রসারণ হয়। তাহলে আপনি যখন ঘুমিয়ে থাকেন, আপনি যখন অন্য কোনো চিন্তায় বিভোর থাকেন, কোনো কল্পনার জগতে হারিয়ে যান, তখন কি আপনি আপনার এই হার্টের পেশি এভাবে সংকুচিত প্রসারিত হচ্ছে নিজে নিয়ন্ত্রণ করেন, না আপনার মনের অজান্তে সেগুলো নিয়ন্ত্রিত হয়? মনের অজান্তে তার মানে এইগুলো সব হলো অনৈচ্ছিক পেশি। কি পেশি? ঐচ্ছিক, অনৈচ্ছিক। এটাকে বলা হয় ভলেন্টারি মাসেল আর ইনভলেন্টারি মাসেল। ওই যে বলে যে স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবক ভলেন্টার, যে ভলেন্টার কারা? তাহলে আপনার দেহের যে কঙ্কাল তন্ত্র আছে, হাড্ডির উপর দিয়ে যে পেশিগুলো আছে, এই পেশিগুলো হলো ঐচ্ছিক পেশি। যেমন আমি আপনাকে মারার জন্য এইভাবে আমার এই পেশিটা এভাবে নিয়ে গেলাম, তাহলে দেখেন আমার পেশির প্রসারণ হলো, মারলাম, আবার এদিকে নিয়ে আসলাম, এবার এটা হলো সংকোচন। তার মানে এই স্কেলেটাল বা যেটাকে কঙ্কাল পেশি বলে, এই কঙ্কাল পেশির সংকোচন বা প্রসারণ এটা হলো ঐচ্ছিক। আমরা ইচ্ছা করে এটাকে কি করি, সংকোচন প্রসারণ করি। আপনাকে এভাবে ধরে টান দিয়ে এভাবে নিয়ে আসলাম, তাহলে এটা সংকোচন হলো। আবার এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, এটা হলো প্রসারণ। কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে অঙ্গগুলোর পেশির সংকোচন এবং প্রসারণ হয়, এটা আমাদের মনের অজান্তেই হয়, আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এখানেই দেখেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের মানব দেহেই, নিজের দেহের মাঝেই চিন্তা করো না, কত নিদর্শন আমি এখানে রেখেছি। আসমানের দিগন্তে যাওয়ার দরকার নেই, পাহাড়ে যাওয়ার দরকার নেই, সমুদ্রে যাওয়ার দরকার নেই, নিজের মানব দেহে চিন্তা করো। কিভাবে? যদি এই হার্ট, ফুসফুস, এই জিনিসগুলো যদি নিজের ইচ্ছা করে সংকোচন প্রসারণ করতে হইতো, তাহলে আপনার প্রতিনিয়ত না ঘুমিয়ে জেগে জেগে সেগুলোকে নিয়ন্ত্রণ করা লাগতো। আপনি ঘুমাইলে তখন এগুলোর সংকোচন প্রসারণ হতো না, হার্টবিট হতো না, আপনি মরে যেতেন। হার্টবিট না হলে কি হয়? মানুষ মারা যায়। ওই যে বলে যে হার্টবিট নাই, হার্টবিট নাই। এরপর আপনার শ্বাস প্রশ্বাসের পেশিগুলো যদি নিজের অজান্তেই যদি সেগুলো সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত না হতো, তাহলে আপনি বাঁচতে পারতেন না। আপনি বাঁচতে পারতেন না, আমি বাঁচতে পারতাম না, কেউ আমরা বাঁচতে পারতাম না। তাহলে এটা কি আল্লাহর অনেক বড় কুদরত না? আচ্ছা, তাহলে একটা হলো স্কেলেটাল মাসেল, আর একটা হলো স্মুথ মাসেল। বলেন, স্কেলেটাল মাসেল যেটাকে বলা হয় আল আদালাতুল ইরাদিয়া। আদলা মানে পেশি, আল ইরাদিয়া মানে ইরাদা, নিজের ইচ্ছায় যেটা হয়। তারপর আরেকটা হচ্ছে স্মুথ মাসেলস, এটা হলো আল আদালাতুল লা ইরাদিয়া, যেগুলো নিজের ইচ্ছায় কি হয় না, পেশি হয় না। আরেকটা হলো আদালাতুল কলবি, কার্ডিয়াক মাসেল, হৃদপেশি। তাহলে আমরা ইংরেজি, বাংলা এবং আরবি তিনটা টার্মের সাথে কি হয়ে গেলাম, পরিচিত হয়ে গেলাম। এখন একটা বিষয় আমি বলি, সেটা হলো যে আমাদের যে পেশিগুলো আছে, পেশিগুলো কি কি কাজ করে। পেশিগুলো প্রথমে একটা বিষয় আপনি চিন্তা করেন, সেটা হলো এখানে আমরা এই কিতাবে সংক্ষিপ্তভাবে মোটামুটি পেশি সম্পর্কে যাতে আপনারা একটা ধারণা পেয়ে যান, সেই বিষয়টা আমরা এখানে সংক্ষিপ্তভাবে এনেছি। কিন্তু আপনাদের যে শীটটা আমি আজকে আপনাদের গ্রুপে, আল ইজাজুল ইলমি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা একটা শীট দিয়েছি, দেখবেন ওই শীটে আরো বিস্তারিত দেওয়া আছে সুন্দরভাবে, সহজ ভাষায়। পেশির কিছু কাজ আমরা বলি। পেশির কাজের মধ্যে আমরা তো এখানে পেশির ধরন পেলাম। পেশির হলো, আমি একটু খোলাসাটা বলে দিই আমার, যে পেশি কি, পেশির সংখ্যা। পেশি হলো সহজে বোঝার জন্য আমাদের যে মাংসগুলো আছে এগুলোই হলো মাংসপেশি, এবং আমাদের প্রত্যেকটা অঙ্গে হাড্ডির উপরে মাংসের যে একটা প্রলেপ দেয়া, সেখানে অসংখ্য পেশি আছে। পেশির অনেক ধরন থাকে, তিনটা ধরন মৌলিকভাবে আমরা এখানে পড়েছি। কঙ্কালের উপর দিয়ে, হাড্ডির উপর দিয়ে যে পেশি আছে এটাকে কঙ্কাল পেশি বলে। আর আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলোর চারপাশে যে পেশি আছে সেটাকে বলা স্মুথ পেশি।
বা অনৈচ্ছিক পেশি, আর কঙ্কাল পেশিকে ঐচ্ছিক পেশি বলে। আর একটা হলো হৃৎপিণ্ডে, হার্টে যে পেশিগুলো আছে সেটা হলো হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। এখন আমরা কাজ বলবো। কাজ আমরা বলার সময় আমাদের কাজ বলা হয়ে গেছে, এখন আমরা একটু সংক্ষেপে বলি। দেখেন, এই পেশিগুলো কি কাজ করে? পেশিগুলো কাজ করে হলো ইস্তাকবিলুদ দামিল ফাকিরা বিল অক্সিজেন মিন মুখতালিফি না আচ্ছা, তুলিদুল হারাকা সৃষ্টি করে। কি করে? হারাকা। দেখেন, এই যে পেশিগুলো যদি না থাকতো তাহলে আপনি চলাচল করতে পারতেন না। এটা তো আপনি এখান থেকে এখানে হেঁটে যাবেন, আপনার পায়ের যে হাড্ডি আছে, পায়ে আমরা পড়ছি দুই পায়ে প্রায়, এক পায়ে 30টা হাড্ডি আছে, দুই পায়ে প্রায় 60টি হাড্ডি আছে, 60 bones, মানে 30 bones in every leg, and total legs equal to কত? 60 bones, 60 bones হাড্ডি আছে। এখন আপনি এটা দিয়ে হেঁটে যাবেন, যদি আপনার পায়ের হাড্ডির সাথে এই যে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, এটার সাথে যদি এই পেশিগুলো না থাকতো তাহলে আপনি কেমনে হাঁটতেন? এভাবে সেজদা যে করেন, এভাবে ভর করেন, আবার সেজদা থেকে ওঠেন, যদি শুধু হাড্ডি থাকতো তাহলে ব্যথা পেতেন। আবার নিতম্বের যে পেশিগুলো আছে, মাংস পেশি, শুধু এখানে যদি হাড্ডি থাকতো তাহলে বসতে পারতেন না। এরপরে দেখেন, আল হিফাজু আলাল ওয়াদিইয়া, তার মানে তুহাফিজুল আদালাতু আলা ইস্তিকরারি ওয়াদিইয়াতিল আ'যাই মিম্মা ইউমকিনুনা মিনাল ওয়ুকুফি ওয়াল জুলুসি বিশাকলিন মুস্তাকিম। একটা বিষয় হলো, পেশিগুলো কি বিভিন্ন অঙ্গকে সংরক্ষণ করে না? পেশিগুলো বিভিন্ন অঙ্গকে কি করে? সংরক্ষণ করে। তার মানে পেশি একটা বাহ্যিক প্রতিরোধ ব্যবস্থা। পেশি হচ্ছে বাহ্যিক একটা প্রতিরোধ ব্যবস্থা। যেমন বিষয়টা যদি সহজে বলি, আপনার ঠিক মাঝখানে আছে হচ্ছে হার্ট আছে, তাহলে হার্টের চারপাশে, হার্ট তো পাম্প করে না, হার্ট এভাবে পাম্প করে, স্পন্দিত হয়, তাহলে হার্ট থেকে ধমনীগুলো পুরো শরীরে চলে গেছে, শিরাগুলো চলে গেছে, তাহলে হার্ট, শিরা, ধমনী, এটা মিলেই তো সার্কুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র হয়। তাহলে এই যে পার্টস গুলো, অংশগুলো, এই অংশগুলোর উপরে দেখেন এইভাবে হার্টের পেশির একটা প্রলেপ আছে না? কি আছে? একটা প্রলেপ আছে, বেলুনের মতো। তো এটাই তো তার দেয়াল, যেটাকে আমরা প্রাচীর বলি, হার্টের প্রাচীর। তাহলে এই হার্টের প্রাচীর গুলো, তার ভেতরের যে প্রকোষ্ঠ গুলো আছে, আমরা পড়েছিলাম হার্টের মধ্যে 4টি প্রকোষ্ঠ আছে, 2টি ভেন্ট্রিকল, 2টি অ্যাট্রিয়াম। আমরা ওটা আবার বিস্তারিত পড়বো। এই প্রকোষ্ঠ গুলোকে রক্ষা করে কিনা? হার্ট পেশি, কার্ডিয়াক পেশি। আবার হার্টের উপরে কঙ্কাল তন্ত্রের বক্ষ খাঁচার যেই আছে, যেটাকে আমরা কি বলি? রিবকেজ বলি। বুকের খাঁচার একটা কি আছে? একটা প্রতিরোধ ব্যবস্থা আছে। এই বুকের খাঁচার উপর আবার মাংস পেশির একটা কি আছে? প্রতিরোধ ব্যবস্থা। এখন আমি যদি আপনার হার্টকে আঘাত করতে চাই, তাহলে ধরেন হার্টের ভিতরে আছে ধমনী, আমি চাই যে আমি নখ দিয়ে, চিমটি দিয়ে আপনার ওই ধমনীকে আমি একটু ক্ষত করে দেব। কি করে দেব? ক্ষত। বড় নখ আছে, নখ দিয়ে, তাহলে এটা সম্ভব না। তাহলে তার উপরে প্রোটেকশন হিসেবে কার্ডিয়াক পেশি আছে, কার্ডিয়াক পেশির উপরে কি আছে? হাড্ডি আছে, কঙ্কাল তন্ত্রের হাড্ডি, তার উপরে আছে হলো মাংস, তার মাংসের উপরে আছে হলো ত্বক, স্কিন। কত স্তরের প্রতিরোধ ব্যবস্থা! প্রথমে হচ্ছে স্কিন, তারপরে মাংসপেশি, তারপরে হচ্ছে রিবকেজ বা বুকের খাঁচা, এরপরে হলো কার্ডিয়াক পেশি, এরপরে হলো প্রকোষ্ঠ এবং তার শিরা ধমনীগুলো। কতগুলো প্রাচীর দিয়ে। তার মানে আমি যদি জোরেও ঘুষি দেই আপনার হার্টে, ঘুষি দেওয়ার জন্য সম্ভব না, হার্টে আঘাত করা। ইনতাজুল হারারা, তাপমাত্রা উৎপন্ন করে। যেমন কারো শরীরে যদি এভাবে রক্ত সঞ্চালন জারি না থাকে, হার্ট পাম্প করতে না থাকে, তাহলে তার শরীরের যে একটা উষ্ণতা, তার শরীরের যে একটা উত্তাপ, সেই উত্তাপটা থাকে না। আপনি দেখবেন প্রত্যেকের হাত ধরে, অনেকের হাত ধরে বলে যে তোমার হাতে তো গরম কেন? এই গরমের কারণ কি? গরমের কারণ হলো সারা শরীরে রক্ত প্রবাহ হচ্ছে, আর এই রক্ত প্রবাহ হওয়ার জন্য কে কাজ করে? হৃৎপেশি কাজ করে। হৃৎপেশি এভাবে সংকোচন প্রসারণ হয়। তাহলে পেশি কি করলো? রক্ত প্রবাহের মাধ্যমে আপনার শরীরের যে তাপমাত্রার ভারসাম্য ঠিক রাখলো। যদি তাপমাত্রার যেটা থাকা দরকার, সাধারণত আমাদের শরীরের তাপমাত্রা যদি 98 হয়ে যায়,
98 মানে 98 ফরেনহাইট, তাহলে আমরা বলি যে হালকা জ্বর আছে। যদি 100 হয় তাহলে বলি একটু বেশি, 100 বেশি হয়ে গেলে আরো বেশি না। স্বাভাবিক সাধারণত 96 থাকে, 97 বা একটু কম থাকে। এই তাপমাত্রাও যদি না থাকে তখন আপনার শরীর উপযোগী কোনো পরিবেশে নাই। তাহলে এই তাপমাত্রাটা কে ধরে রাখলো? এখানে আমরা আরেকটা বিষয় জানলাম, সেটা হলো তাপমাত্রার যে পরিমাপের যে স্কেল, সেটাকে আমরা ডিগ্রি সেলসিয়াসেও মাপতে পারি, আবার ফরেনহাইটে মাপতে পারি। যেমন আমাদের পানির যে ইয়েটা আছে, আমরা যে স্বাভাবিক পানি খাই, এই পানির তাপমাত্রা থাকে হলো 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। এরপরে এটাকে যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে সে আস্তে আস্তে বরফ হয়ে যায়, তখন তার তাপমাত্রা 25 থেকে কমতে থাকে, 25, 24 এরকম করে জিরোতে আসে। জিরোতে আসলে সেটা বরফ হয়ে যায়। আবার যদি সেই বরফকে ফ্রিজ থেকে বের করে আপনি একটা বাটির মধ্যে রেখে দেন, তাহলে সে আস্তে আস্তে তার তাপমাত্রা হারাতে শুরু করে। তখন তার তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে 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 0 থেকে 1, 2, 3, 4, 5 এরকম করে আবার 25-এ আসে, তখন সে স্বাভাবিক পানি হয়। এরপরে এই পানিকে যদি আপনি হাঁড়ির মধ্যে দিয়ে চুলায় উত্তাপ দিতে থাকেন, জ্বালাইতে থাকেন, তাহলে সে এক সময় এই 25 থেকে বাড়তে থাকে 25, 26, 27 এরকম করে। যখন সে 100-র কাছাকাছি আসে তখন সে টকবক করে ফুটতে থাকে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পানি যখন বরফ, তখন পানির 3টা অবস্থা। পানি যখন কঠিন থাকে তখন বরফ, তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। পানি যখন পান করার উপযোগী হয়, তরল পানি, তখন সেটা হয় 25 ডিগ্রি সেলসিয়াস। এবং পানি যখন বাষ্পের মতো উড়ে যায় তখন তার তাপমাত্রা হয় 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনি পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়াইতে পারবেন না, কারণ যত জাল দিবেন তখন পানির তাপমাত্রা 100 ডিগ্রি। আপনি বলবেন যে হুজুর, আমি যে জাল দিচ্ছি, ফুটাচ্ছি, বয়েলিং করা, তাহলে তো 100 ডিগ্রির উপরে যাওয়ার কথা, কেন যাচ্ছে না? কারণ ওই উত্তাপ দেওয়ার কারণে যে বল প্রয়োগ করছেন, সেই বলটা পানিকে বাষ্পে পরিণত করে ধোঁয়ার মতো উপরে উড়াই দিচ্ছে। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি পানির তাপমাত্রা বাড়ে না। তাহলে পানির কয় অবস্থা পেলাম আমরা? 3 অবস্থা: কঠিন, তরল, বায়বীয়। কঠিনকে বলা হয় বরফ, তরলকে বলা হয় পানীয়, যেটাকে পানের উপযোগী, পানীয়, সুপেয়। আর একটা হচ্ছে বাষ্প, ভেপার। কি বলে? ভেপার। এটা তো আমরা ডিগ্রি সেলসিয়াসের মাপলাম। তার মানে আপনাকে যদি বলা হয় 100 জ্বর, তার মানে কি বোঝা যায়? আপনার 100 ডিগ্রি সেলসিয়াস, এটা আপনি মরে যাবেন ফুটন্ত ইয়ের মতো। এটা সেলসিয়াসে না, এটা হলো ফরেনহাইট স্কেলে। কি স্কেলে? ফরেনহাইট স্কেলে। যে আপনার 100 জ্বর মানে আপনার 100 ডিগ্রি ফরেনহাইট। এবং আমাদের যে থার্মোমিটার গুলো করা, এটা ফরেনহাইট স্কেলে করা। তাহলে যে বিজ্ঞানী এই স্কেলটা আবিষ্কার করেছে, যেমন আমরা আগের দিন পড়েছিলাম লর্ড কেলভিন, যিনি কেলভিন স্কেল আবিষ্কার করেছেন, তাহলে এটা কত বড় একটা অবদান ওনার। যেমন আমাদের ফুকায়ে কেরাম বিভিন্ন ইজতিহাদ করে মৌলিক নীতিমালার উপর ভিত্তি করে নতুন নতুন সমস্যার সমাধান বের করে দিয়ে গেছেন, তাহলে এটা জাতির জন্য অনেক বড় একটা অবদান। ঠিক একইভাবে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে, সভ্যতার উন্নয়নে যে সকল বিজ্ঞানী নিরলস প্রচেষ্টা এবং গবেষণার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন প্রযুক্তি আমাদের সামনে এনেছে, এটা অনেকটা ফরজে কিফায়ার মতো কাজ করে। কিসের মতো? যেমন আমাদের মুজতাহিদে কিরাম, আইম্মায়ে কিরাম যেমন বিভিন্ন গবেষণালব্ধ কাজ করে, ওনারা যেমন ফরজে কিফায়ার মতো কাজ করে গেছেন, ওনারাও কি এরকম। তাহলে এই যে আজকে যে দর্শ হচ্ছে, আপনি লাইট কোথায় পেতেন? আপনি ফ্যান কোথায় পেতেন? এই যে প্রযুক্তির মাধ্যমে আপনি দর্শ রেকর্ড করছেন, এই ইয়ারফোন কোথায় পেতেন? এই যে ছাপাখানার মাধ্যমে কিতাব নিয়ে আসছেন, এই কিতাব কোথায় পেতেন? ছাপাখানা থাকতো না। তারপরে আপনি যে কম্পিউটারের মাধ্যমে এই কিতাবটা লিখে সেটাকে পিডিএফ করছেন, সে কম্পিউটার কে আবিষ্কার করছে? হাওয়ার্ড এইকিং। এরপর আপনি যে চশমার মাধ্যমে খালি চোখে দেখতে পান না, চশমার মাধ্যমে করছেন, এই মেডিকেল সায়েন্স কে আবিষ্কার করছে? তারপরে আপনি এই যে চশমা ব্যবহার করছেন, চশমার কাজ কে বানাইলো? চশমার পাওয়ার কে সেট করলো? আপনার টুপিটা কোন কারখানা থেকে ছাপছে, সেই মেশিন কোথায় পাইলেন আপনি? তার মানে বিজ্ঞান এবং প্রযুক্তি যদি না হয়, তাহলে আপনার জীবন থেমে যাবে। কি যাবে? জীবন থেমে যাবে। থেমে যাবে মানে জীবনের গতি কমে যাবে। আপনি বেঁচে থাকবেন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, বেঁচে থাকবেন, বিদ্যুৎ ছাড়াও বাঁচবেন, আপনি এই কিতাব ছাড়াও বাঁচবেন, কলম ছাড়াও বাঁচবেন। তাহলে বাঁশের কুঞ্চি কেটে কেটে দত কলম দিয়ে লিখতে হবে, তাহলে দত কলমের কালি কে বানাইলো? তাহলে পানি দিয়ে লিখতে হবে। কি দিয়ে? পানি দিয়ে লিখতে হবে। তার মানে প্রযুক্তি ছাড়া বাঁচা কিনা জীবন সম্ভব না, অনেকটাই জীবন কঠিন হয়ে যাবে। এই যে আপনার টেবিলটা কে বানাইলো? সতর কিভাবে ডাকবেন?
গোল পাতা এনে বড় বড় ইয়ে দিয়ে সতর ঢাকতে হবে। তাহলে এই যে কাপড় কে আবিষ্কার করলো? কাপড় যেই মেশিন থেকে যে সুতা দিয়ে কাপড় বানাচ্ছে, সেই মেশিনটা তো প্রযুক্তির, বিজ্ঞানের অবদান। সতর ঢাকতে পারবেন না, ইজ্জত থাকবে না। প্রযুক্তি না থাকলে ইজ্জত থাকবে না। আচ্ছা, দ্বিতীয়টা হলো দেখেন, তানজিমুল ওয়াযাইফিদ দাখিলিয়া, অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যে যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে একটা নিপুণ ব্যবস্থাপনা রেখেছে কে? পেশিগুলো। কারণ আমাদের যতগুলো সিস্টেম আছে, প্রত্যেক সিস্টেমের প্রত্যেক অঙ্গের পেশি আছে। যেমন আপনাকে যদি আমি বলি রক্ত সংবহন তন্ত্র, এতক্ষণ বলেছি হার্টের পেশি, কার্ডিয়াক পেশি। যদি বলি মূত্রতন্ত্র, ইউরিনারি সিস্টেম, কি কি দিয়ে গঠিত? 2টা কিডনি, মূত্রনালী, মূত্রথলি, ব্লাডার, ইউরেথ্রা এবং পুরুষাঙ্গ, যেটাকে আমরা পেনিস বলি। দেখেন তো প্রত্যেকটা অঙ্গে, কিডনি, সব জায়গায় পেশি আছে না? পেশি আছে। আবার আমি যদি বলি শ্বাস প্রশ্বাস তন্ত্র, এই যে এইভাবে টেনে নিয়ে যাচ্ছেন, শ্বাস প্রশ্বাস তন্ত্র, এই শ্বাস প্রশ্বাস তন্ত্রে কি কি আছে? নাক, নাকের গহ্বর, এরপরে শ্বাসনালী, ট্রাকিয়া, ব্রঙ্কাই, এরপরে এখানে আছে 2টা ফুসফুস, ফুসফুসের মধ্যে গাছের শাখা প্রশাখার মতো এইভাবে বিভক্ত হয়ে গেছে। ওগুলোর নাম হলো ট্রাকিওল, ব্রঙ্কাই, ব্রঙ্কাইটিস, অনেকগুলো আছে। সবগুলো এই ফুসফুসেও পেশি আছে। কি আছে? পেশি আছে। তাহলে পেশি আপনার সকল সিস্টেমের মধ্যে একটা সুন্দর ব্যবস্থাপনা রাখার জন্য, একটা সুন্দর শৃঙ্খলা রাখার জন্য অবদান রাখছে। কি রাখছে? অবদান রাখছে। এরপরে দেখেন, হিমায়াতুল জিসমি, শরীরকে সাপোর্ট দেয়া। শরীরকে সাপোর্ট দিচ্ছে না? তো আমরা এতক্ষণের আলোচনায় পেয়ে গেলাম যে শরীরকে সাপোর্ট দিচ্ছে। বিদুনিল জিহাজিল আদালি ওয়াল হারাকি ইউসবিহুল জিসমু গায়রা কাদিরিন আলাল হারাকা। আপনি যদি এই মাসকুলার সিস্টেম বা পেশিতন্ত্র ছাড়া চলতে চান, তাহলে আপনার শরীরের কোনো মান থাকবে না। তখন শরীরটা কেমন হবে? শরীরটা যেন এমন হবে, যেমন আমরা আমাদের এই কঙ্কাল তন্ত্রে এমন একটা ছবি দেখাইতে পারি যে তখন আমাদের শরীরটা হয়ে যাবে এমন। শরীরে প্রথমে বিষয়টা কেমন? প্রথমে শরীরে কোনো কাপড় থাকবে না। কাপড় না থাকলে যেমন হয়, একটা উলঙ্গ, মানে হচ্ছে বিবস্ত্র যে একটা বাচ্চা থাকে, বাচ্চা দিয়ে চিন্তা করেন, সন্তান, একটা সন্তান প্রথম দিন যখন জন্মগ্রহণ করে, তখন সেই সন্তানের শরীর থেকে সম্পূর্ণ মাংস ফেলে দিবেন, পেশি ফেলে দিবেন। পেশি ফেলে দেওয়ার পরে এরপরে যে একটা কঙ্কাল দেহ থাকে, সেরকম একটা দেহ থাকবে। সেই মানুষের কি কোনো, মানব দেহের কোনো মান আছে না? কোনো সৌন্দর্য আছে? কি আছে? কিছুই নাই। এটা কি না? তাহলে মাংসপেশি ছাড়া এবং মাসকুলার সিস্টেম ছাড়া আমাদের শরীরের কোনো কি নাই। ওয়ায়ুসবিহু কাদিরান লিন-নাশাতি ওয়ায়ুসবিহু ফাকিদান লিন-নাশাতি, এবং সে সকল নাশাত, এনার্জি হারিয়ে ফেলবে, কিছুই পাবে না সে। ওয়ালিল হিফাজি আলা সিহহাতি হাযিহিল আযালাত, আর এই সমস্ত পেশিকে হেফাজত করার জন্য মিনাদ জরুরি, জরুরি হলো মুমারিসাতুত তামারিন রিয়াদিয়াহ বিল ইনতিযাম, শারীরিক প্র্যাকটিস করা, শরীর চর্চা করা। শরীর চর্চার মাধ্যমে পেশিকে কি রাখা? সবল রাখা। এই হাতের পেশি, উপরের পেশিকে সচল রাখা এই বিভিন্ন জিনিস উত্তোলনের মাধ্যমে, নিচের পেশিকে সচল রাখা হাঁটার মাধ্যমে, তারপরে মেরুদণ্ডের পেশিকে ইয়ে করা, রুকু সিজদা, এভাবে যদি আপনি করেন তাহলে মেরুদণ্ডের পেশির কি হবে? ব্যায়াম হবে। রুকু সিজদার বাইরেও বিভিন্ন শারীরিক ব্যায়াম করা। তারপরে হার্ট, আপনি যখন জিকির করেন, কি করেন? জিকির করেন জোরে জোরে, তারপরে কোরআন তিলাওয়াত করেন বড় শ্বাস নিয়ে, তখন হার্ট, ফুসফুসের কি হয়? এ হয়। আবার যখন আপনি দৌড়ান, তখন হার্টবিট বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, তখন কি হয়? তখন এটা সচল হলো, পুরো শরীরের রক্ত প্রবাহটা বেড়ে গেল। আর যদি শুধু বসে বসে থাকেন, তাহলে পুরো শরীরের রক্ত প্রবাহর গতি বাড়বে না। তানাউলু গিযাই সিহা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। শুরবু কামিয়াতিন কাফিয়াতিন মিনাল মা, পর্যাপ্ত পানি পান করা। ওয়াল হুসুলু আলা রাহাতিল মুনাসিবা, এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। পর্যাপ্ত কি নেওয়া? বিশ্রাম নেওয়া।